আমাদের দেশে অলমোস্ট 50% বেশি মানুষ মিডল ক্লাস ক্যাটাগরিতে আসে। আপনার কাছে কি মনে হয় এমনটা কেন হয়? একজন মানুষ মিডল ক্লাস হিসেবে জন্ম নেয় আর সে মিডল ক্লাস হিসাবেই জীবন শেষ করে। এমন কোন জিনিস আছে যা প্রায় 7 কোটি মানুষকে মিডল ক্লাস ট্র্যাপের মধ্যে ফাঁসিয়ে রেখেছে? আমি বলছি, একজন মানুষ জীবনভর গরিব কিংবা মিডল ক্লাস অবস্থা থেকে এই জন্য বের হতে পারে না। এর কারণ এটা নয় যে তারা কম টাকা কামায় বা মেহনত কম করে। এগুলোর কোনোটাই আসল কারণ নয়। আসলে তারা এই জন্য বের হতে পারে না কারণ তাদের কাছে যে টাকা আছে তাকে তারা ঠিকভাবে ম্যানেজ করতে পারে না। আর টাকাকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা তারা জানে না, কারণ তাদের কখনো সেটা শেখানো হয়নি, না তো স্কুল থেকে আর না তো মা বাবার থেকে। আর আজকে আমি আপনাদের এ ব্যাপারেই কিছু স্টেপ শেয়ার করতে যাচ্ছি যেগুলো ফলো করার মাধ্যমে একজন মিডল ক্লাস মানুষ এই ট্র্যাপ থেকে বের হতে পারে। যে জিনিসটা সবার প্রয়োজন তা হলো ফাইন্যান্সিয়াল লিটারেসি। কেননা বিশ্বব্যাংকের কিছু জরিপ মতে আমাদের দেশে এখনো 74% মানুষ ফাইন্যান্সিয়ালি ইলিটারেট। আমরা যত বেশি মানুষকে এই এডুকেশন শেখাতে পারবো আমাদের চ্যানেলের মাধ্যমে, আমরা তত মানুষের উপকারে আসতে পারবো। আজকে আমরা ডেভিড বাচ এর বুক দ্য অটোমেটিক মিলিয়নিয়ার থেকে কিছু এমন টাইমলেস প্রিন্সিপাল শিখবো যেগুলো আপনাকে মিডল ক্লাস ট্র্যাপ থেকে বের করে একজন ধনী ব্যক্তি হয়ে উঠতে অনেক বেশি সাহায্য করবে। ভিডিওটিতে শেষ পর্যন্ত লেগে থাকুন, কারণ এই ভিডিওটিতে আপনার লাইফ চেঞ্জ করার মতো ইনফরমেশন রয়েছে। বইটির লেখক প্রফেশনের দিক থেকে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। তিনি তার ক্যারিয়ারের শুরু থেকে মানুষের সাথে ফাইন্যান্সিয়াল নলেজ শেয়ার করা শুরু করেন। তিনি তার নলেজ বেশিরভাগ ওই লোকেদের সাথে শেয়ার করতেন যারা 40 থেকে 50 বছর বয়সের মধ্যে ছিল। একবার যখন ডেভিড নিজের কেবিনে বসেছিল তখন তার একজন স্টুডেন্ট তাকে জিজ্ঞেস করে, আমি আপনার কাছ থেকে আমার ফাইন্যান্সের ব্যাপারে পরামর্শ নিতে চাই। তখন ডেভিড তাকে বলে, আপনি আগামীকাল আপনার ওয়াইফের সাথে আসবেন। পরদিন ওই কাপল তাদের অফিসে উপস্থিত হয়। তারা দেখতে খুব সাধারণ মনে হচ্ছিল। এদের দেখে যে কেউ বলবে এরা খুব সাধারণ লেভেলের মানুষ। ডেভিডের মস্তিষ্কে ওই কাপড়ের ব্যাপারে এরকমই একটা মধ্যবিত্ত ইমেজ তৈরি হয়েছিল। হাজবেন্ডের নাম ছিল জিম আর ওয়াইফের নাম ছিল সুজি। জিম 50 বছর বয়সী ছিল। সে ডেভিডকে নিজের ব্যাপারে বলে 30 বছর যাবৎ সে একই কোম্পানিতে চাকরি করছে আর তার বাৎসরিক ইনকাম $40,000, যা আমেরিকাতে একটা অ্যাভারেজ স্যালারি হিসেবে ধরা হয়। এসব কিছু জানার পর ডেভিড জিমকে জিজ্ঞেস করে, আপনাদের কাছে কি রিটায়ারমেন্ট করার মতো পর্যাপ্ত টাকা আছে? কারণ রিটায়ারমেন্টের জন্য অনেক টাকা লাগে। জিম তার ওয়াইফকে কিছু কাগজ দেখাতে বলে। ডেভিড তাদের ডকুমেন্টগুলো দেখে। সে জানতে পারে এদের ব্যাংক অ্যাকাউন্টে $4 লাখ জমা রয়েছে। তাদের উপর কোনো লোন নেই। তাদের কাছে 2টা বাড়ি আছে, একটাতে নিজেরা বসবাস করে আর একটা ভাড়া দেয়া। আর তাদের ফাইন্যান্স বেশ স্ট্রং। এসব কিছু দেখে ডেভিড তাদের জিজ্ঞেস করে, সব তো ঠিক আছে, কিন্তু আপনাদের বাচ্চাদের খরচ রয়েছে তো নাকি? এর উত্তরে জিম বলে, আমাদের ছেলে মেয়েরা এখন কলেজে পড়াশোনা করছে আর নিজেদের খরচ নিজেরা চালায়। বেসিক্যালি তাদের এক্সপেন্স গুলো ছিল একেবারে লো আর তাদের ইনকাম ছিল একবারে স্টেবল। এরপর ডেভিড তাদের নেটওয়ার্থ ক্যালকুলেট করে। সে দেখতে পায় তাদের টোটাল সম্পত্তির মূল্য $1 মিলিয়ন বেশি। নিজের চোখের সামনে এই নাম্বার দেখে সে বেশ আশ্চর্য হয়। কিভাবে একটা কাপল এত এভারেজ স্যালারি পাওয়ার পরও মিলিয়নিয়ার হয়ে উঠলো। ডেভিড এবারে চিন্তা করে, আমি তাদের কি শেখাবো? আমার তাদের কাছ থেকে শেখা উচিত, কারণ যে সমস্ত জিনিস আমি লোকেদের অ্যাডভাইস হিসেবে দেই সেটা এই কাপল প্র্যাকটিক্যালি করে ফেলেছে। ডেভিড তাদের জিজ্ঞেস করে, এভারেজ স্যালারির একজন মানুষ কিভাবে একজন মিলিয়নিয়ার হয়ে উঠতে পারে? এর উত্তরে ওই কাপল ডেভিডকে 5টি লেসন শেখায়, যেগুলো অনেক ভ্যালুয়েবল ছিল। শান্ত হয়ে বসুন, কারণ এই অসাধারণ লেসনগুলো এখন আপনি শিখতে যাচ্ছেন, যা একজন লোয়ার মিডল ক্লাস মানুষকে 10 কোটি টাকার উপরের সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছিল। লেসন নাম্বার 1, পে ইউরসেলফ ফার্স্ট। যখন জিম এবং সুজি বাজেট বানিয়ে টাকা সঞ্চয় করত প্রতি মাসে, তখন তারা ফিক্সড একটা অ্যামাউন্ট সঞ্চয় করার প্ল্যান করত, কিন্তু করতে পারতো না। আর বারবার বাজেট ফেল হওয়ার কারণে সুজেন তার মার সাথে কথা বলে কিভাবে সে প্রতি মাসে বাজেট বানায় আর তা ফেল হয়। সুজির মা তাকে সর্বপ্রথম পে ইউরসেলফ ফার্স্ট কনসেপ্টটি সম্পর্কে বলে। তিনি তাদের বলে, তোমাদের সঞ্চয়ের অংশটা সবার প্রথমে আলাদা করে রাখতে হবে আর বাকি থাকা টাকা তোমাদের প্রয়োজন ও চাহিদাগুলোর পেছনে খরচ করতে হবে, কারণ বাজেট বানিয়ে খরচ করা মুশকিল। সর্বোপরি আমরা ইমোশনাল মানুষ। যখন আমাদের হাতে টাকা থাকে তখন আমরা লজিকের সাহায্যে নয় বরঞ্চ ইমোশনের সাহায্যে চিন্তা করি। আর যেখানে আপনি ইমোশন দিয়ে চিন্তা করছেন সেখানে আপনার খরচ নিশ্চিত। এরপর থেকে তারা দুইজন এই নিয়মটা চোখ বন্ধ করে ফলো করে। মাসের প্রথমেই বেতন থেকে সঞ্চয় করা টাকাটা আলাদা করে ফেলে। এটা তাদের বেশ ভালো রেজাল্ট দেয়। আমি শিওর আপনাদের মধ্যে অধিকাংশ মানুষ এই ভুলটা করেন। তারা বাজেট তো বানায়, কিন্তু ভুলে দামি ফোন কিনে ফেলে, কিস্তিতে বেতন আসার আগেই দামি দামি জুতা কিনে বসে থাকে, ঋণ নিয়ে ঘুরতে যায়। আপনি কি জানেন আপনি এই সমস্ত ইম্পালসিভ ডিসিশন কেন নিচ্ছেন? কেননা আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে আমরা একবারই বাঁচি, তাই যা মনে আসে তাই করো। ঠিক আছে, যদি আপনি এভাবে জীবন কাটাতে চান, কিন্তু পরবর্তীতে যখন সারা জীবন মিডল ক্লাস আর দারিদ্রতার মধ্যে থাকবেন তখন কান্নাকাটি করবেন না। এখনো সময় আছে, ইনভেস্ট করা শুরু করুন। জিম আর সুজি তাদের ইনভেস্টমেন্টের জার্নি শুরু করে তাদের মাসিক ইনকামের 4% থেকে। যে কোম্পানিতে তারা কাজ করতো ওই কোম্পানির রিটায়ারমেন্ট প্ল্যানে ইনভেস্ট করে তারা
ছোট স্টার্টিং করেছিল। এরপর থেকে তারা তাদের ইনকামের 10% অংশ রেগুলার ইনভেস্ট করতে থাকে। কোন একটা সিঙ্গেল মাসেও তারা স্কিপ করেনি। আপনি চাকরি করেন কিংবা জব করেন, আপনার ইনকামের 10% শুরুতেই আলাদা করে দিন, আর একে কোনো ভালো জায়গায় যেখানে ঝুঁকি কম এবং ভালো রিটার্ন রয়েছে সেখানে বিনিয়োগ করে দিন। লেসন নাম্বার 2, পুট ইট অন অটোমেটিক। জিম এবং সুজির জন্য তাদের ইনকামের একটা অংশ সঞ্চয় করা বেশ সহজ হয়ে গেছে, কারণ তারা না তো সেটা স্টক মার্কেটে ইনভেস্ট করতো, না তো মিউচুয়াল ফান্ডে। তারা তাদের টাকা নিজেদের কোম্পানির রিটায়ারমেন্ট ফান্ডে ইনভেস্ট করছিল, যাতে করে তাদের বেতন তাদের ইনভেস্টেড টাকা কাটার পর হাতে আসতো। এজন্য তারা কোনো রকম ডিস্ট্রাকশন ছাড়া সঞ্চয় করতে পারতো। বেশিরভাগ মানুষ সঞ্চয় এই জন্য করতে পারে না, কেননা তারা সঞ্চয়কে একটা অপশন হিসেবে দেখে। হয়তো আপনি জানেন না, কিন্তু এর পেছনে একটা সাইকোলজিক্যাল রিজন রয়েছে। প্রতিটি মানুষের উইলিংনেস এর একটা ক্যাপাসিটি থাকে। যখনই আপনি কোনো প্লেজারেবল অ্যাক্টিভিটি না করে কঠিন কাজ করেন, তখনই আপনার উইলিংনেস ব্যয় হয়। এভাবেই যখনই আপনি আপনার টাকা সঞ্চয়ের ব্যাপারে চেষ্টা করেন, সেখানেও আপনার এনার্জি ক্ষয় হয়। এজন্য বহুবার আপনি আপনার উইলিংনেসকে অন্য কাজে ব্যবহার করে নেন। এরপর আপনাদের কাছে সঞ্চয় করার মতো টাকা আর বাঁচে না। কিন্তু যদি আপনার কাছে সেভিং করার অপশন না থাকে, মানে জোর করে টাকা দেওয়া না লাগে, জিনিসটা অটোমেটিক হয়ে যায়, তাহলে কেমন হবে? এটা করার মাধ্যমে আপনি রেগুলার ইনভেস্টর হয়ে উঠতে পারেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সেটিংয়ে গিয়ে আপনার ইনকামের 10% সঞ্চয়ের চিন্তা করুন। নাম্বার 3, দ্য ল্যাটি ফ্যাক্টর। দ্য ল্যাটি ফ্যাক্টর অনেক ফেমাস একটা ফাইন্যান্সিয়াল টার্ম। আমেরিকাতে মানুষ প্রতিদিন তাদের দিনের শুরু এক কাপ কফির সাহায্যে করে। তারা প্রতিদিন কফির পেছনে $10 থেকে $20 খরচ করে। এটা এমনই যেমনটা বাংলাদেশের মানুষ চার পেছনে খরচ করে। যাই হোক, $10-20 তো আমরা খরচ করি না, কিন্তু ল্যাটি ফ্যাক্টরের সিম্পল মানে হলো অযথা খরচ। উদাহরণ হিসাবে আপনি কফি ঘরে বানিয়েও খেতে পারেন, কিন্তু যদি আপনি এর বদলে প্রতিদিন স্টারবাকস থেকে কফি খান, তবে এটা অযথা খরচ। সরল ভাষায়, আপনি প্রতিদিন এমন কোনো খরচ করছেন যেটা আপনি না করলেও চলতো, সেটাই এর মধ্যে পড়ে। যেমন স্মোকিং, ড্রিঙ্কস, কফি কিংবা ফাস্ট ফুড। একে ল্যাটি ফ্যাক্টর বলে। আমরা জানি না আমরা এই জিনিসগুলোতে ছোট ছোট করে কত খরচ করে ফেলছি। যদি একজন মানুষ দিনে কফি খেয়ে, ফাস্ট ফুড খেয়ে এবং জাঙ্ক ফুড খেয়ে 350 টাকা করে অ্যাভারেজে খরচ করে, তবে সে বছরে প্রায় 1,27,000 টাকা খরচ করছে। যদি তার কেরিয়ারের 30 বছরের হিসাব করা হয়, তবে সে প্রায় 38 লাখ টাকা খরচ করছে বাজে হ্যাবিটের পেছনে, যেটা দিয়ে একজন মানুষ রিটায়ারমেন্টে যেতে পারত। এখন আপনি চিন্তা করুন, আপনি যদি এটাকে সঠিক জায়গায় ইনভেস্ট করেন, তবে আপনার কাছে কত টাকা থাকতে পারত। লেসন নাম্বার 4, ইউর ড্রিম অ্যাকাউন্ট। এরপর আপনার মনে একটা প্রশ্ন আসছে, যদি আমাদের ইনকামের 10% সঞ্চয় করে ফেলি, তবে আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং পড়ে যাবে বা আমাদের প্রয়োজনগুলোকে পূর্ণ করতে পারবো না। সলিউশন খুব সিম্পল। আপনাকে আরো একটা অ্যাকাউন্টে সেভিং করতে হবে, আর এই অ্যাকাউন্টের নাম হবে ড্রিম অ্যাকাউন্ট। এখানে আপনি আপনার রিটায়ারমেন্টের জন্য সেভিং করবেন না, কারণ আপনি তো রিটায়ারমেন্টের জন্য আলাদা জায়গায় সেভিং করছেনই। এখানে আপনি আপনার ডিজায়ার ফুলফিল করার জন্য সেভিং করবেন। এর জন্য আপনার ড্রিম অ্যাকাউন্ট কাজ করবে। হয়তো আপনি সারা দুনিয়া ঘুরে দেখতে চান, পৃথিবীর কোনো দেশে ঘুরতে যেতে চান, বা নিজের একটা বিজনেস ওপেন করতে চান, অথবা একটা গাড়ি কিনতে চান। তবে লোন নেওয়ার বদলে আপনি আপনার ড্রিম অ্যাকাউন্টে টাকা সঞ্চয় করুন। আপনাকে প্রতি মাসে আপনার ড্রিম অ্যাকাউন্টে আপনার ইনকামের 10% সঞ্চয় করতে হবে। ওভারঅল আপনি আপনার ইনকামের 30% সঞ্চয় করতে পারছেন। 20% রিটায়ারমেন্টের জন্য এবং 10% আপনার শখ পূরণের জন্য। বিশ্বাস করুন, এই 10% যা আপনি আপনার ড্রিম অ্যাকাউন্টে সঞ্চয় করছেন, এটা আপনার কাছে শুরুতে হয়তো একটু মুশকিল লাগবে, কিন্তু যখন আপনি সবুর রেখে পয়সা বাঁচাবেন এবং ডিজায়ার ফুলফিল করবেন কোন রকম লোন ছাড়া, তখন আপনার চেহারাতে যে খুশি থাকবে, সেটাকে সাধারণ শব্দতে বোঝানো সম্ভব না। যদি আপনাকে কোনো কারণে চাকরি থেকে বের করে দেওয়া হয়, তবু আপনার কাছে এতটা স্ট্রেস থাকবে না, কারণ আপনার ড্রিম অ্যাকাউন্টে অলরেডি টাকা সঞ্চয় করে ফেলেছেন, যা আপনার এখন কাজে আসবে। ধরেন আপনার কাছে 1 বছরের সেভিং আছে। একথা চিন্তা করে দেখুন, আপনি নিজেকে 1 বছর সময় দিতে পারবেন, নিজের বিজনেস শুরু করতে পারবেন, কিংবা আরাম করতে পারবেন, ভ্যাকেশন নিতে পারবেন, আরামে কোনো নতুন চাকরির আবেদন করতে পারবেন। নাম্বার 5, বাই আছে। জিম এবং সুজির ফিউচারের ব্যাপারে তেমন কোনো চিন্তা ছিল না, কারণ তারা যে টাকা তাদের সঞ্চয় করেছিল তা তাদের কাছে তো ছিলই, সাথে সাথে তাদের কাছে একটা এক্সট্রা বাড়িও ছিল, সেখানে তারা প্রতি মাসে ভাড়া পেত। সারা দুনিয়াতে ফাইন্যান্সিয়াল এক্সপার্টদের মতে রিয়েল এস্টেট এবং বাড়ি ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। কারণ বাড়ির 2টা ফায়দা আছে। প্রথমত, এর মূল্য সবসময় বাড়তে থাকে, আর দ্বিতীয়ত, আপনি একে লিজ হিসেবে দিয়ে ভালো রেন্টাল ইনকাম পেতে পারেন। তারা ওই বাড়ি থেকে ফায়দা পাচ্ছিল। তাদের বাড়ির মূল্য তো বাড়ছিলই, সাথেই তাদের বাড়ির রেন্টাল ইনকাম রেগুলার আসছিল, যাতে যদি তাদের কোনো এক্সট্রা খরচ করতে হতো, তবুও তাদের বেগ পেতে হতো না। এজন্য সবসময় অ্যাসেট কেনার ব্যাপারে চেষ্টা করুন। আশা করছি এই পয়েন্টগুলো ফলো করে আপনি সেভিং স্টার্ট করতে পারবেন বলে উইশ করছি। আপনিও ফাইন্যান্সিয়ালি স্টেবল হয়ে উঠবেন আর হ্যাপিলি রিটায়ারমেন্টে যেতে পারবেন।